হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের সাজেশান দেব। তো আজকের আমাদের বিষয় হচ্ছে অধ্যায় 1 পরিবেশের জন্য ভাবনা। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি যত এমসিকিউ প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, তো সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। তো টোটাল আমি 90টা মতো প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই কম। আর আমি কিন্তু এইভাবে দেখো এমসিকিউর অপশান দিয়ে কিন্তু সময় নষ্ট করিনি, তোমাদের আমি জাস্ট প্রশ্ন এবং তার পাশে উত্তরটা লিখে দিয়েছি এবং তোমাদের সুবিধার জন্য কোন সালে এসেছে সেটাও লিখে দিয়েছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া যারা আমার মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তো সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথম প্রশ্ন, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? তো আলফা রশ্মি, এটা মাধ্যমিক 2025 সালে এসেছিল। তারপর গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। তো গ্রিনহাউস গ্যাস হচ্ছে জলীয় বাষ্প, এটাও মাধ্যমিক 2025 সালে এসেছিল। তারপর নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? সেটা হচ্ছে সিএফসি, এটা 2023 সালে এসেছিল। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 2022 সালে এসেছিল। তারপর কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি সাধন করে না? CO2 করে না। অপশান ছিল 2020 সালে এসেছিল, অনেক কটা অপশান ছিল, তার মধ্যে CO2 করে না। তোমরা এটা মনে রাখবে, এবং যেগুলো ক্ষতি সাধন করে সেগুলো কি NO, NO2 এবং CSF, এগুলো কিন্তু এইভাবে মনে রাখবে। কোনগুলো করে সেগুলো মনে রাখবে, তাহলে বাকি অপশান তোমরা টিক করে দিতে পারবে যে CO2 করে না। এরপর কোন গ্যাসটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত তরঙ্গ শোষণ করে? CH4 বা মিথেন, এটা 2019 সালে এসেছিল এবং ভেরি ইম্পর্টেন্ট। তারপর বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসটির ভূমিকা সর্বাধিক? সেটি হচ্ছে CO2, এটা 2018 সালে এসেছিল। তারপরে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী রশ্মি কোনটি? সেটা হচ্ছে অবলোহিত রশ্মি। এবং 9 নম্বর, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো, অক্সিজেন একটা গ্রিনহাউস গ্যাস নয়, অনেক সময় পরীক্ষায় দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2017 সালে এসেছিল যে অক্সিজেন একটা গ্রিনহাউস গ্যাস নয়। তো গ্রিনহাউস গ্যাস কোনগুলো? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। দেখো, এই অপশানটা পড়লে কিন্তু আমরা এই প্রশ্নটাও পারতাম, তো এইভাবে কিন্তু বুঝে পড়তে হবে। তারপর নাম্বার 10, বায়ুমণ্ডলের ওজনের মধ্যে ট্রপোস্ফিয়ারের অন্তর্গত অংশ হলো কত? 75 ভাগ। তারপরে কোনটি বায়োগ্যাসের উপাদান নয়? বায়োগ্যাসের উপাদান নয় হচ্ছে অক্সিজেন, এটাও মনে রাখবে যে অক্সিজেন বায়োগ্যাসের উপাদান নয়। তাহলে উপাদান কোনগুলি বায়োগ্যাসের? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন হচ্ছে বায়োগ্যাসের উপাদান। তারপর কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? তাপন মূল্য হচ্ছে এলপিজির সব থেকে বেশি। তারপর বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের যে প্রধান উপাদান সেটা হচ্ছে মিথেন বা CH4, এবং এটা 2024 সালে এসেছিল। তারপর গ্রিনহাউস এফেক্টে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবদান মোট কত? কার্বন ডাইঅক্সাইডের অবদান হচ্ছে 75%, এই 50% কার্বন ডাইঅক্সাইডের অবদান। তারপরে জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায়? কম দূষণ হচ্ছে প্রাকৃতিক গ্যাস ঘটায়, এবং এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি আরও আছে ডিজেল, কেরোসিন, কয়লা, এগুলো কিন্তু বেশি দূষণ ঘটায়। তো জীবাশ্ম জ্বালানি, সবই জীবাশ্ম জ্বালানি, কিন্তু কম দূষণ ঘটায় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তারপরে CFC ব্যবহৃত হয় হচ্ছে ফ্রিজে। 17, সিএনজির তাপন মূল্য কত? সিএনজি তাপন মূল্য 45 কেজি জুল পার গ্রাম। তো এককটাও তোমরা মনে রাখবে। এরপর কোন স্তরের শান্তমণ্ডল বলা হয়? তো স্ট্র্যাটোস্ফিয়ারকে হচ্ছে শান্তমণ্ডল বলা হয়, এবং এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, কারণ 50% থাকে, একটু আগে বললাম। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তর হচ্ছে ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কোনটি? সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। তারপরে সোলার কুকার এর বাক্সটির ঢাকনা কী দিয়ে তৈরি হয়? কাঁচ দিয়ে তৈরি হয়। জ্বালানির তাপন মূল্যের একক কি? দেখো, একটু আগে দেখলাম তাপন মূল্য, সেটা তাপন মূল্য একক কি? কিলো জুল পার গ্রাম, মনে রাখবে এটা, এবং কার কত তাপন মূল্য সেটাও একবার দেখে নেবে। এরপর বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা ভস্মীভূত হয়? সেটা হচ্ছে কি? মেসোস্ফিয়ার। এরপর 25, সালোক সংশ্লেষ
প্রক্রিয়া ব্যাহত করে কোন রশ্মি, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত করে। তারপর সুইট গ্যাস এর প্রধান উপাদান কি, সিএনজি। নেক্সট 27, রেফ্রিজারেটর থেকে নির্গত ওজোন স্তর বিনষ্টকারী মূল গ্যাসটি হলো সিএফসি। দেখো একটু আগে দেখলাম ফ্রিজে কোন গ্যাস থাকে, সিএফসি থাকে। তো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, তো এমন না যে প্রশ্নটা দিইনি বলে সেটা পরীক্ষা আসছে না, তোমাদের ভালো করে বুঝে পড়তে হবে, কারণ প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে। একটু আগে দেখলাম সিএফসি কোথায় থাকে, ফ্রিজে থাকে, এখানে আবার উল্টো দিয়ে দিয়েছে রেফ্রিজারেটর থেকে নির্গত ওজোন স্তর বিনষ্টকারী মূল গ্যাস কোনটি, সিএফসি। এরপর দেখো কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে মিথেন, CH4। 29, বায়ুশক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ুমণ্ডলের ন্যূনতম বেগ হওয়া উচিত 15 কিমি পার ঘন্টা। তো এটা একটু মনে রাখবে, এই রিলেটেড দেখবে পরে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, যে বায়ুশক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের ন্যূনতম বেগ হচ্ছে 15, এককটা হচ্ছে কিমি পার আওয়ার। এরপর কোন জ্বালানির তাপন মূল্য সর্বোচ্চ, মিথেনের। তো কোন জীবাশ্ম জ্বালানি নয়, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। তো জীবাশ্ম জ্বালানি কোনগুলো, একটু আগে বললাম কয়লা, পেট্রোল, ডিজেল, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ, কিন্তু সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। এরপর ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কোনটি, সেটা হচ্ছে সবথেকে কাছে হচ্ছে ট্রপোস্ফিয়ার। নেক্সট দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সি। তবে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এই প্রশ্ন বিশাল দেয় পরীক্ষায় যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, কোনগুলো সেগুলো তো আমাদের মনে রাখতে হবে, তাহলে লিখতে হবে। দেখো তরল হাইড্রোজেন জীবাশ্ম জ্বালানি নয়, অপশান ছিল, আর হচ্ছে মিথেন, গ্যাসোলিন আর কেরোসিন এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এগুলো একটু মনে রাখবা কোনগুলো জীবাশ্ম জ্বালানি, তাহলে অপশান থেকে তোমরা বুঝে যাবে কোনটা নয়। কোনটা নয় সেইভাবে তো মনে রাখা যাবে না, এগুলো অপশানে ছিল তাই আমি দিয়েছি। এরপর দেখো সৌরকোষ কোনটি দিয়ে বানানো হয়, সেটা হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ দিয়ে। নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরটির উষ্ণতা সর্বোচ্চ, থার্মোস্ফিয়ারের। তারপর মেরুজ্যোতি বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায় সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। তারপরে কোন গ্যাসকে ফ্রেয়ন গ্যাস বলে, ফ্রেয়ন গ্যাস হচ্ছে সিএফসিকে বলে, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হলে ম্যাগনেটোস্ফিয়ার, মনে রাখবে এটা। এরপর একটি অপ্রচলিত শক্তি হচ্ছে ভূতাপ শক্তি, অপ্রচলিত শক্তি। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তো তোমরা কোনটা প্রচলিত শক্তি কোনটা অপ্রচলিত শক্তি এগুলো ভালো করে পড়বে। তবে এটা তো বললাম, এবার হচ্ছে দেখো সৌরচুল্লিতে সূর্যালোকের কোন রশ্মিটি ব্যবহৃত হয়, অবলোহিত তরঙ্গ, এটাও ইম্পর্টেন্ট। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরটি জলচক্র, উষ্ণতা তথা আবহাওয়া নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপর বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্প থাকে, সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প থাকে। বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি, N2, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এলপিজির প্রধান উপাদান বিউটেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিউটেন এলপিজির প্রধান উপাদান। এরপরে নবীকরণযোগ্য নয় কোনটি, নিউক্লিয় গ্যাস নবীকরণযোগ্য না, কিন্তু নবীকরণযোগ্য কোনগুলো সেগুলো হচ্ছে দেখো ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি এবং সৌরশক্তি, এগুলো হচ্ছে নবীকরণযোগ্য কিন্তু নিউক্লিয় শক্তি নয়। এরপরে রকেটের জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে তরল হাইড্রোজেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 51, সিএনজির প্রধান উপাদান কি, সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া বিপাকের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়, CH4। তারপরে একটি সৌরকোষে কত বিভাগ পার্থক্য দেখা যায়, 0.5 ভোল্ট। বায়ুশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুর ন্যূনতম গতিবেগ হওয়া উচিত। দেখো এটা একটু আগে দেখেছিলাম যে ওটা দেখেছিলাম একটু আগে বললাম, দেখো 15 কিমি পার আওয়ার, প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে। এরপর দেখো নিচের কোন অপ্রচলিত শক্তি দূষণ ঘটাতে পারে, সেটা হচ্ছে কি পারমাণবিক শক্তি দূষণ ঘটাতে পারে, যেগুলো তাহলে দূষণ ঘটায় না হচ্ছে বায়ুশক্তি, জোয়ার শক্তি এবং হচ্ছে সৌরশক্তি, এগুলো দূষণ ঘটায় না কিন্তু পারমাণবিক শক্তি দূষণ ঘটায়। দেখো এগুলো তো সবাই জানবে, প্রশ্নটা খুবই সহজ। তারপরে 56 প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে বিদ্যুৎ তরঙ্গকে প্রতিফলিত করে বায়ুমণ্ডলের কোন অংশ, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। তারপরে ওজোন স্তর পাতলা হয়ে গেলে সূর্যের কোন রশ্মি পৃথিবীতে বেশি আসবে, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। তার ভারতে মোট ব্যবহৃত শক্তির কত শতাংশ কয়লা ও জীবাশ্ম শক্তি থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে 40%। তারপরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে।
তারপরে 60 অপচলিত শক্তির উৎস হলো তাপীয় শক্তি। এরপর বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে মেসোপজে। তারপরে ক্যারম্যান রেখা যা বায়ুমণ্ডলে ও মহাকাশের মধ্যে সীমারেখা নির্দেশ করে, ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কত 100 কিমি। তারপরে স্ট্র্যাটোপজের উষ্ণতা হলো 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? দেখো আবার দিয়েছে জীবাশ্ম জ্বালানি নয়, ইথানল হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়, কিন্তু জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোল, ডিজেল এগুলো জীবাশ্ম জ্বালানি। ভালো করে মনে রাখবে কোনগুলো জীবাশ্ম জ্বালানি। তারপরে দেখো কোন স্তরের উপরে ওজোন স্তরটি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। তারপরে পরিবেশে 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস পায় প্রতি কত মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে? 167 মিটার উচ্চতা বৃদ্ধি হলে 1 মিটার উষ্ণতা কমে যায়। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো কি এক্সোস্ফিয়ার। তারপরে মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো হচ্ছে CO2। তারপরে দেখো বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে রেডিও সংযোগ ব্যবস্থায় কোন স্তরটির ভূমিকা আছে? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, এটা একটু আগে এই টাইপের প্রশ্ন দেখেছিলাম, ইম্পর্টেন্ট, আয়নোস্ফিয়ার। তবে গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? CO2, ভালো করে পড়বে। তারপরে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? CH4। এই একই প্রশ্ন বারবার কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। তো কোনটি বায়োফুয়েল? গোবর গ্যাস। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োগ্যাস কি? বায়োগ্যাস হচ্ছে গোবর গ্যাস, বায়োফুয়েল। এরপরে উত্তপ্ত ভূপৃষ্ঠে কোন রশ্মি বিকিরণ করে? সেটা হচ্ছে অবলোহিত রশ্মি। তারপরে বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। এরপরে দেখো, তো 77 দেখলাম। এরপরে 78, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? O2। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তার প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। তবে কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন পৃথিবীকে আবর্তন করে? সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। তারপরে বায়ুমণ্ডলের যে স্তর বেতার যোগাযোগে সাহায্য করে সেটি হচ্ছে আয়নোস্ফিয়ার। তারপরে বায়োফুয়েল এর একটি উদাহরণ হলো হচ্ছে গোবর গ্যাস। এটি একটু আগেই দেখলাম, আরেকবার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনার সমস্ত ইম্পর্টেন্ট MCQ প্রশ্ন। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, এর বাইরে তোমাদের পরীক্ষাতে আসবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখনও আমার মাধ্যমিকের একটা সেপারেট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রামেরও আছে মাধ্যমিকের জন্য, সেখানে যদি জয়েন না হয়ে থাকো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। আর যারা এই পিডিএফটা কিনতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে পারো যে স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই। ঠিক আছে, ক্লাস আর সাবজেক্ট সব কিছু লিখে দেবে যে কোন পিডিএফটা কিনতে চাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং তোমাদের আমি QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি PDF দিয়ে দেবো। এছাড়া তোমাদের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকেও কিন্তু তোমরা যারা PDF কিনতে ইচ্ছুক তারা কিনতে পারবে। আর ভিডিওটা তো আছেই ফ্রি, যাদের দরকার তারা দেখে নেবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।